আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সংক্ষেপে এবং অল্প সময়ে কিভাবে আয়ত্ত করা যায় এই কৌশলগুলো সম্পর্কে আমরা জানব। তো এখানে রাইট ফর্ম অফ ভার্বসের যে পরিবর্তনগুলো হয় এগুলো আমাদের আগে জানা দরকার, যে রাইট ফর্ম অফ ভার্বে এই পরিবর্তনগুলো হয়। কারণ এই পরিবর্তনগুলো সম্পর্কে যে ভালো জানবে সেই করতে পারবে। আর এই ফর্মের যে কি কি পরিবর্তন হয়, একটা ভার্বের কি কি পরিবর্তন হয়, এগুলো যদি তার নলেজের মধ্যে না থাকে তাহলে সে তো আসলে ভালো মতো করতেই পারবে না। তবে এই জিনিসগুলো জানা আছে সবারই, যদিও কিন্তু খেয়াল রাখা চাই যে আমাকে যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে দেওয়া হয়েছে, তো এর মধ্যে কি কি পরিবর্তন করতে হতে পারে, অতি অল্প সময়ে সংক্ষেপে কিভাবে মোর দেন 90% অর্থাৎ 90 ভাগের বেশিরভাগ রাইট ফর্ম অফ ভার্ব আয়ত্তে আনা যায়, এইটার টিপসগুলো আমি একটু সাজানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমরা দেখে নিই যে ভার্বের কি কি পরিবর্তন হতে পারে। একটা হলো যে ভার্বের বেস ফর্ম V1, অর্থাৎ ভার্বটা যে ফর্মে আছে ওই ফর্মটাই ব্যবহৃত হবে, কোনো পরিবর্তন করতে হবে না। 2 নম্বর হলো যে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হতে পারে। 3 নম্বর, ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হতে পারে, যেটার নাম হয় জিরান। এরপর 4 নম্বর হলো কি, যে ভার্বের আগে টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে সেটা, অর্থাৎ এটার নাম হয় তখন ইনফিনিটিভ ফর্ম, এইটা করতে হতে পারে। অথবা আমাদেরকে ওই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হতে পারে, অথবা আমাদেরকে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হতে পারে। এখন আমরা যদি জানি যে কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কখন ভার্বের সাথে এস বা এস হবে, কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কখন ভার্বের আগে টু ব্যবহার করতে হবে, কখন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে এবং কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্ব মোটামুটি জানা হয়ে গেল। যেহেতু আমাদেরকে এই কয়টা ফর্মের বাইরে আর কোনো পরিবর্তন করতে হবে না, তো প্রথমেই আমি যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাব তখন আমি চিন্তা করব যে এই ভার্বটার কি প্রেজেন্ট ফর্ম হবে, না এর সাথে এসবিএস হবে, না এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, না এই ভার্বের আগে টু ব্যবহার করতে হবে, অথবা এই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন দেখব কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্য যে কোনো পারসন হয়, যেমন ফার্স্ট পারসনে আই উই, সেকেন্ড পারসনে ইউ, অথবা থার্ড পারসনে দে পিপুল, এরম যা কিছু হোক না কেন, সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বি এস করতে হবে না, যেটা আছে এটাই ব্যবহার করতে হবে। এটা আমাদের 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হলো মডেল অক্সিলারি ভার্ব, অর্থাৎ শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, হ্যাড, বেটার, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে যখনই আমরা এই মডেল অক্সিলারি ভার্বগুলো পাবো, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, হ্যাড, বেটার, তাহলে এরপরে আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর এরপরে এর টু যেখানে আমরা পাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, কিন্তু একটু ব্যতিক্রম আছে, যেমন উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, লুক ফর এ টু, এটা আমি পরবর্তীতে দিয়েছি। যেটা করতে হয় সেটা পরে আমি বলে দেব আরেকটা নিয়মে। আর ভার্ব টু ডু, অর্থাৎ ডু অথবা ডু নট, ডাজ অথবা ডাজ নট, ডিড অথবা ডিড নট, এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এই ক্ষেত্রগুলোতে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমি যখনই কোশ্চেন পাবো তখনই আমাকে চিন্তা করতে হবে যে এই জিনিসটা আছে কিনা, না হলে মডেল অক্সিলারি ভার্ব আছে কিনা, অথবা টু আছে কিনা এই ভার্বের আগে, অথবা ডু, ডাজ অথবা ডিড, ডিড নট, এগুলো আছে কিনা, থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মেই ব্যবহার করতে হবে। আমরা এখন এর এক্সাম্পল দেখি। যে প্রেজেন্ট টেন্সে দেখো এই যে ইউ আছে, এই ইউটা কিন্তু এটা তোমার থার্ড পারসন না। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধু ভার্বের সাথে এস বাই এস হয়, অন্যথা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই প্রেজেন্ট টেন্সে আমরা বলতেছি কি, ইউ গেট অ্যাংরি ফর নাথিং, তুমি শুধু শুধু রাগ করো। তাহলে এখানে গেট, এই ভার্বটা গেটই আছে, এর কোনো পরিবর্তন হয় নাই।
আমি নিয়মগুলো তোমাদেরকে বলে দেওয়ার পর আবার হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি, তখন তোমরা বলবে। এখন জিনিসগুলো একটু বুঝে নাও। এইখানে দেখে ইউ মাস্ট ডু ইট, তোমার এটা করতে হবে। মাস্ট এখানে হলো মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়? শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, এখানে শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, সে গত রাতে আমাকে ফোন করেনি। তাহলে এইখানে দেখো আমরা কি পড়েছিলাম যে ভার্ব টু ডু এসেছে, ডিড নট এসেছে, অর্থাৎ ডু ডাজ ডিড এইগুলোর বেলা আমাদেরকে কি করতে হবে? এই ফোন অর্থাৎ এই যে ভার্ব আছে এখানে, এটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে আছে ডিড নট, তাহলে ডিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি এখানে পাস্ট দেওয়া আছে, আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে জেনে গেলাম যে কোন কোন ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে আর একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন টুর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন শি ওয়ান্টস মি টু গো, আমি একটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি এখানে, বা তোমরা লিখেও নিতে পারো। শি ওয়ান্টস মি টু গো, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এরকম একটা আমরা পেলাম। যেমন শি ওয়ান্টস, তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু জানাবে। শি ওয়ান্টস মি টু, এখানে মনে করে দেওয়া আছে গো। আমি অনেক চেষ্টা করি, সাজানোর চেষ্টা করছি যাতে সংক্ষেপে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া যায়। তাহলে শি ওয়ান্টস মি, যেহেতু টু আছে ভার্বের প্রেজেন্ট ফর্মে, ভার্বের আগে, তাহলে আমাকে অবশ্যই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মই রাখতে হবে, কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা টেকনিক দুই নম্বর টিপস হলো, এটার খুবই সহজ, যে এস বা ইয়েস ফর্ম ভার্বের, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। যেমন ইটস হতে পারে, গোজ হতে পারে, প্লেজ হতে পারে, এটসেট্রা। তাহলে কোন ক্ষেত্রে এটা হবে? এটার একটাই নিয়ম, সেটা হলো কি, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, আর কোনো কিছু না। তাহলে আমরা বাক্যটা পাওয়ার পরেই দেখবো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা এবং এটার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা। যদি হয় তাহলে ওই ভার্বের সাথে শুধু এস বা ইয়েস যুক্ত করে দেব। তাহলে এটার একটা উদাহরণ যদি আমরা এরকম দিতে চাই, দেখো এরকম, যেমন শি অলওয়েজ, ব্যাকেটে দেওয়া আছে ডিস্টার্ব, শি অলওয়েজ ডিস্টার্ব হার মাদার, সে সবসময় তার মাকে ডিস্টার্ব করে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের কি কি করতে হবে? এই ভার্বের সাথে শুধু এস যুক্ত করতে হবে, আর কিছু করতে হবে না। শি অলওয়েজ ডিস্টার্বস হার মাদার, একটাই নিয়ম এটা। আচ্ছা, পরের আমরা একটু পরেরটা দেখি, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় কখন। 3 নম্বর টিপস, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় কখন। একটি বাক্যে দুটি ভার্ব থাকলে সাধারণত পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। একটি বাক্যে দুটি ভার্ব থাকলে সাধারণত পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমাকে একদম তোমরা শিখে ফেলবে যে এইগুলো একদম হৃদয়ঙ্গম করে নিবে, হৃদয়ে গেঁথে নিবে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, এটসেট্রা, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি এর আগে কিন্তু বলেছি যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু ব্যতিক্রম হলো এটা, যদি এরকম থাকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, যদি এরকম থাকে তাহলে এরপরে কোনো ভার্ব আসলে সেই ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। কন্টিনিউয়াস টেন্সে, যেমন যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এই ক্ষেত্রে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে ভার্বের সাথে অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যুক্ত হবে। তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দিয়েছে এই জন্য যে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস বেশি লাগে, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি এবং উইল বির প্রয়োজন হয়। তবে আমরা শুধু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর মধ্যেই বেশি আমাদের কাজ হয়ে যাবে। এখন আমি অ্যাক্টিভ না প্যাসিভ এটা কিভাবে বুঝবো? অ্যাক্টিভ হলো কি, সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক, দেখবে যে এই ক্ষেত্রে সাবজেক্ট কাজ করতেছে। আর প্যাসিভ হলো, দেখা যাচ্ছে সাবজেক্ট ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট আসলে কাজ করে না। তাহলে সাবজেক্ট যখন কাজ না করে তখন সেটা হলো প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি যে
ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় আরেকটা টিপস আছে, যে বাক্যের শুরুতে ভার্ব থাকলে সাধারণত উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা অনেকগুলো টিপস পেলাম, যেই টিপসগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। একদম এইগুলো আমরা ঠুটস্থ করে ফেলবো, যাতে আমাদের বাক্য দেখার সাথে সাথে আমাদের মনে হয়ে যায়। ঠিক আছে, পরেরটা আমরা দেখি। এখন এর উদাহরণগুলো দেখি, কি কি এক্সাম্পল এখানে আছে। আই লাইক রিড রিড দ্য লাইফ অফ সাবা। এখানে লাইফ লিখতে চাওয়া হয়েছিল। আই লাইক রিডিং দ্য লাইফ অফ সাবা। আমি সাহাবীদের জিন্দিগি স্যার পড়তে পছন্দ করি। স্যার আই হ্যাঁ, এইখানে একটা ভার্ব আছে আই লাইক, আর এরপরে আরেকটা ভার্ব আছে। আমি বলেছিলাম যে একটি বাক্যে দুইটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। এটা উদাহরণ, এটা আই লাইক রিডিং দ্য লাইফ অফ সাহাবা। আমি সাহাবীদের জিন্দিগি পড়তে ভালোবাসি। পরের উদাহরণটা দেখো, আই এম নট ইউজ টু ড্রিঙ্ক টি। আচ্ছা, এখানে ড্রিঙ্কিং দেওয়া থাকবে না, যদি উত্তরটা হয়ে গেছে তাহলে ডিং দেওয়া স্যার থাকবে। তো আমি তোমাদেরকে বলেছি যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় আগের নিয়মে, 1 নম্বর নিয়মে, কিন্তু এই 3 নম্বর নিয়মে কি বলতেছি, যে ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলো যদি থাকে উইথ এ ভিউ টু, তাহলে তখন আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করতে হবে। যেমন আই এম ইউজ টু ড্রিঙ্কিং টি, আমি চা পান করতে অভ্যস্ত। আই এম নট ইউজ টু ড্রিঙ্কিং টি, আমি চা পান করতে অভ্যস্ত না। আচ্ছা, শি ওয়েন্ট টু মার্কেট ফর বাই সাম কসমেটিক্স। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। প্রিপজিশনের পরে, এই নিয়মটা এখানে বলেছি মনে হয়, প্রিপজিশনের পরে যে টু ছাড়া অন্য প্রিপজিশন, যেমন অন, ফর, অফ, বাই, এর পরে যদি আমাদের ভার্ব আসে তাহলে আইনজি যুক্ত করতে হবে। টু ছাড়া অন্য যে কোনো প্রিপজিশন, বাই হতে পারে, অন হতে পারে, ফর হতে পারে। তাহলে এখানে ফর আছে, তাহলে আমরা বাইং করেছি। কার ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তোমাদের একটা কথা বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে অ্যামিজারের পরে আইনজি যুক্ত করতে হবে, এবং প্যাসিভ ভয়েসে এই অ্যামিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, কারণ এটা প্যাসিভ। এখন অ্যাক্টিভ না প্যাসিভ কিভাবে বুঝবে? যদি সাবজেক্ট কাজ করে তাহলে হলো অ্যাক্টিভ ভয়েস। এইখানে দেখো, কার ইজ ইম্পোর্ট ফ্রম জাপান। গাড়ি জাপান থেকে রপ্তানি করা হয়, তাহলে গাড়ি কিন্তু নিজে রপ্তানি করে না, অর্থাৎ এই সাবজেক্ট কাজ করতেছে না। রপ্তানি করে মানুষ, কিন্তু এখানে মানুষ নেই, তাহলে এই সাবজেক্ট এখানে কাজ, রপ্তানির কাজটা সাবজেক্ট করতেছে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। বিশেষ ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখব যে ব্যক্তি না থেকে বস্তুবাচক অবজেক্ট থাকবে, তাহলে এখানে কার হলো বস্তুবাচক অবজেক্ট, তাহলে আমরা এই ইম্পোর্টের পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি ইম্পোর্টেড। আর একই উদাহরণটা মোটামুটি সেম পরটা দেখি। গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট কার ফ্রম জাপান। গভর্নমেন্ট জাপান থেকে গাড়ি রপ্তানি করতেছেন। তাহলে এইখানে গভর্নমেন্ট করতেছেন, অর্থাৎ সাবজেক্ট কাজ করতেছে, সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ গভর্নমেন্ট নিজেই রপ্তানি করতেছে, তাহলে এই জন্য ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। আরেকটা নিয়ম করে বলেছিলাম কি, যে বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে সাধারণত উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন সুইম ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এখানে যেহেতু বাক্যের শুরুতে ভার্ব আছে, তাহলে আমরা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিছি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। পরে আমরা 4 নম্বর নিব। আমরা মোটামুটি নিয়মের কিন্তু শেষের দিকে চলে এসেছি। সংক্ষেপে যাতে তোমরা A+ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারো, এরকম একটা টার্গেট নিয়ে আজকে আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এবং তোমরা একটা কথাও মিস করবে না, প্রত্যেকটা কথা হৃদয়ঙ্গম করবে, এবং যেহেতু এটার তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে, প্রয়োজনে যে ভিডিওটা আপলোড করা থাকবে বারবার দেখবে এবং আয়ত্তে নেবে। ইনশাল্লাহ এর বাইরে পরীক্ষা তেমন একটা আসবে না, তবে এর মধ্যে দিয়ে তোমার A+ পাওয়া সম্ভব যদি এইটুকু তুমি অন্তত পারো। এখন আমরা দেখব যে 2+V1, অর্থাৎ আমাদেরকে টু ব্যবহার করতে হবে, আবার ভার্বের প্রেজেন্ট ফর্মও ব্যবহার করতে হবে। এটা কোন ক্ষেত্রে? দেখো, আমরা এর আগে শিখেছি একটি বাক্যে দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়, কিন্তু তার ব্যতিক্রম নিয়ম হলো এটা। একটি বাক্যে দুইটি ভার্ব আছে, কিন্তু পরের ভার্ব দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আমাকে সেখানে টু ব্যবহার করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মও ব্যবহার করতে হবে, দুইটাই ব্যবহার করতে হবে।
যদি উদ্দেশ্য বোঝায়। টু যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে আর টু ব্যবহার করতে হবে না। যেমন হি কেম, তিনি এসেছিলেন হিয়ার, তিনি এখানে এসেছিলেন সবজি কেনার জন্য। তাহলে কেন এসেছিলেন? সবজি কেনার জন্য, উদ্দেশ্য হলো সবজি কিনা। তাহলে এখানে ভার্ব আছে দুইটা, এখানে একটা ভার্ব হলো কেম আর একটা হলো বাই, কিন্তু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে এজন্য আমরা লিখছি টু বাই। এখানে কিন্তু হি কেম হিয়ার বাইং ভেজিটেবলস বললে হবে না, কারণ এখানে বোঝাচ্ছে উদ্দেশ্য। তাহলে এই নিয়মটা হলো তোমার 1 নম্বর নিয়মে যে বলা হয়েছে দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, তার ব্যতিক্রম। আচ্ছা, পরের নিয়মে আমরা যাই। কখন আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, এই নিয়মটা একটু দেখি। শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 হয়। শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 হয়। এই ক্ষেত্রে প্যাসেজের ঘটনাটি পাস্ট টেন্সে থাকে অথবা পাস্টের চিহ্ন থাকে, যেমন ইয়েস্টারডে থাকতে পারে, অ্যাগো থাকতে পারে, লং অ্যাগো থাকতে পারে, লাস্ট নাইট থাকতে পারে, লং সিন্স ইত্যাদি এই শব্দগুলো থাকতে পারে। অথবা প্যাসেজটা পড়লে আমরা দেখব যে পুরো ঘটনাটা পাস্ট টেন্সে হইতেছে, তাহলে এটাও পাস্ট টেন্সে হইতে পারে, যেটা বাক্যে দেওয়া আছে আমরা এটা দেখে বুঝে নেব। এক্সাম্পল কি? হি কাম হোম লাস্ট নাইট, সে গত রাতে বাড়ি এসেছিল। তাহলে এইখানে যে লাস্ট নাইট আছে এইটা দ্বারা আমি বুঝতেছি যে এটা পাস্ট টেন্স, কাজেই আমাকে এই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, কাজে আনসার হবে কেম। এবং সবার শেষে যে রুলটা, কখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। সকল পারফেক্ট টেন্সের ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সকল পারফেক্ট টেন্সের। পারফেক্ট টেন্স কয়টা আছে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে এবং ফিউচার পারফেক্ট টেন্স। আমরা পারফেক্ট টেন্সগুলোর গঠন প্রণালী একটু জেনে নেব এবং দেখে নেব। এই সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি আরেকটু সহজ করার জন্য বলেছি, যেমন দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং এবং গেটের পরে ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যদি হ্যাভের ইমিডিয়েট পরেই ভার্ব পাও, হ্যাজের পরে, হ্যাডের পরে, হ্যাভিংয়ের পরে, বিংয়ের পরে, গেটের পরে, তাহলে দেখবে সেইটা এই ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। এই ক্ষেত্রে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভও থাকতে পারে, তবে এগুলোর সম্ভাবনা কম। বেশিরভাগই তোমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং এই কয়টা পাবা। গেট কিছু ক্ষেত্রে পাইতে পারো, এই ক্ষেত্রে গেট তখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, যেমন আই গট দ্য লেটার রিটেন বাই হিম, আমি তাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিলাম। আর একটা কি, যে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শুড বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি, এগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। আমরা 1 নম্বর রুলে বলছিলাম মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু যদি মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকে, যেমন ক্যান বি, কুড বি, মে বি, শুড বি, মের পাস্ট ফর্ম মাইট বি হতে পারে, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, তাহলে এরপরে অবশ্যই অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তুমি চোখ বন্ধ করে ব্যবহার করবা, এর কোনো ব্যতিক্রম নেই। এরপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে প্যাসিভ ভয়েসে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আমরা এর আগে দেখছি এম, ইজ, আর, ওয়াজ, এর পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। আর প্যাসিভ ভয়েসে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, যেমন দ্য কার ইজ ইম্পোর্টেড ফ্রম জাপান, সেখান থেকে উদাহরণটা দেখে নিবে। আর এইখানেও একটা উদাহরণ আমি দিয়ে দিছি, সেখান থেকে এই যে এখানে দেখে নিবে। তাহলে এখন আমরা দেখি, তোমাদেরকে বলেছি কি পারফেক্ট টেন্সে, সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আই হ্যাভ সিন অ্যান এলিয়ান, আমি একজন বিদেশিকে দেখেছি। তাহলে এইখানে দেখো হ্যাভ আছে, এক তো হলো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাভের পরে এই যে সি পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ সিন, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে হ্যাভ আছে। দ্বিতীয়টা হলো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য সিন হয়েছে। 2 নম্বর নিয়ম আমরা দেখি, মাইট হ্যাভ আছে, অর্থাৎ আমি তোমাদেরকে বলেছি যে হ্যাভ যদি পেয়ে থাকো, মাইট যদিও আছে কিন্তু এখানে আছে হ্যাভ, হ্যাভের পরেই যেহেতু ভার্বটা আছে, তাহলে হ্যাভের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ইউ মাইট হ্যাভ হার্ড দ্য নেম অফ শাহজাহান, তোমরা শাহজাহানের নাম শুনে থাকতে পারো অথবা নিশ্চয়ই শুনেছো। ইট ক্যান বি ডু উইদিন সেকেন্ডস, এটা তো সেকেন্ডের মধ্যেই করা যেতে পারে। মডেল অক্সিলারি ভার্বের সাথে বি এসেছে, অতএব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। হ্যাভ ইউ এভার বি টু কক্সেস বাজার, এখানে দেখো হ্যাভ আছে, হ্যাভ থাকলে পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, এখানে বি আছে, বির পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন।
আই হ্যাভ মাই মিল, এখানে হ্যাড আছে, হ্যাডের পরে যদি ভার্ব থাকে তাহলে কি হবে, ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, আমি তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে এখানে কি হবে, এই হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম আবার হ্যাড, তাহলে হবে আই হ্যাড মাই মিল, আমি আমার খাবার খেয়েছিলাম। আর বলেছিলাম কি অ্যাম ইজ আর ওয়াজ আর এর পরে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে সেটা কি, এইটা দেখো, ইংলিশ ইজ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়, এখানে ইজ আছে এবং সাবজেক্ট এখানে বস্তু, আমি আগেও বলেছি যে এই ক্ষেত্রে দেখবে সাবজেক্ট সাধারণত প্যাসিভ ভয়েস হলে সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে হবে বস্তু, ব্যক্তি না। তাহলে এখানে আছে ইংলিশ এবং এরপরে আছে অ্যামিজার, অ্যামিজারের পরে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আইনজি যুক্ত করতে হয়, কিন্তু সাবজেক্ট যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখে যায় বস্তু আছে এবং সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ সাবজেক্ট কাজ করতেছে না, সারা বিশ্বে ইংরেজি বলা হয়, তাহলে এই কথা বলাটা ইংরেজি বলতেছে না, মানুষ বলে, ইংরেজি তো ভাষা, এই জন্য কি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে কি স্পোকেন। আর ছোট টেকনিক, এটার মাধ্যমে আমাদের অনেক বড় সমস্যার সমাধান হবে, সেটা কি, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, এরকম একটা কথা আমরা জানি, তাহলে বডি, ওয়ান থিং, এগুলোর পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। এখন বডি বলতে কি, আমার শরীর এটা না, বডি বলতে যেমন বডি দিয়ে যত শব্দ আছে, অ্যানিবডি, নো বডি, সাম বডি, এরকম এগুলোর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। আবার যেমন ওয়ান থাকে, ওয়ান দ্বারা কি, এনি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, এগুলো পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। থিং, এনিথিং, সামথিং, নাথিং, এরপরে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। এখন বিশেষ দ্রষ্টব্য যে সিঙ্গুলার ভার্ব কোনগুলো, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ এবং ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করলে এগুলোকে সিঙ্গুলার ভার্ব ধরা হয়। তাহলে এগুলোর পরে এরকম হতে পারে, যেমন দেখো এখানে আছে সামওয়ান ইজ মিসিং অর আর মিসিং, কোনটা হবে, নিশ্চয়ই হবে কি, সামওয়ান ইজ মিসিং, কেননা আমরা এই যে ওয়ান থাকলে অথবা সাথে বডি থাকলে তখন আমরা এগুলোকে সিঙ্গুলার হিসাবে ধরি, তাহলে এই ভার্বটা, এটা সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব হলো ইজ, সিঙ্গুলার ভার্বগুলো লিস্ট দিয়ে দিছে যে তোমাদের ইজ, ওয়াজ, হ্যাজ এবং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত যে ফর্মগুলো, এখানে সামওয়ান বা সামবডির পরে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যে কোনো মূল ভার্ব দেওয়া থাকে তাহলে ওই ভার্বের সাথে যেমন এস বা ইএস হবে, যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, একটা বাক্য আমি তোমাদেরকে বলে দিই, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ান টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তাহলে এইখানে এই যে যেহেতু বডির সাথে আছে তাহলে এটা সিঙ্গুলার আর ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব বলতে যেহেতু ওয়ান্ট আছে মূল ভার্ব, অর্থাৎ যদি ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো না থাকে, অন্য ভার্ব থাকলে ওই ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হবে, এখানে আছে ওয়ান্ট, তাহলে আমরা এখানে কি করব, ওয়ান্টস লিখবো, WANTS, ওয়ান্টস। আশা করি জিনিসটা তোমরা বুঝে নিয়েছো। এরপরে দেখি প্রথম প্রিপোজিশনের আগের সাবজেক্টই হলো আসল সাবজেক্ট। অনেক সময় বাক্যে আমরা অনেক বড় বড় সাবজেক্ট পাই, তখন আমরা আসলে ঘাবড়ে যাই আসলে কোনটা সাবজেক্ট এবং ভার্বের কোন ফর্মটা আমরা ব্যবহার করব। যেমন এখানে দেখো, দ্য লেগস অফ দ্য চেয়ার অফ অফ হিজ হাউস ইজ ব্রোকেন অর আর ব্রোকেন, বলে যে এই বাড়ির চেয়ারের পা গুলো ভাঙ্গা। এখন প্রথম প্রিপোজিশন কি, এখানে একটা প্রিপোজিশন আছে অফ, আর একটা প্রিপোজিশন আছে অফ, এখন দুইটা প্রিপোজিশন আছে, তাহলে প্রথম প্রিপোজিশনের আগে যেটা আছে এটাকে আমরা সাবজেক্ট ধরবো লেগস, তাহলে এই লেগসটা আছে যেহেতু প্লুরাল, তাহলে আমরা কি এটাকে প্লুরাল ধরবো। প্লুরাল ভার্ব কোনটা, আমরা দেখে দিয়েছি যে এই ভার্বগুলো হলো সিঙ্গুলার, এছাড়া বাকি ভার্বগুলো হলো প্লুরাল, তাহলে আর হলো প্লুরাল এখানে, তাহলে আনসার হবে আর। নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, গো ভার্ব কিন্তু প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস যুক্ত না হলে তখন ওটাকে প্লুরালি ধরা হবে, যেমন দের সাথে গো ব্যবহার হতে পারে। তাহলে আশা করি তোমরা ক্লাসটি খুব ভালো মতো বুঝে নিয়েছো এবং আশা করি তোমাদের এরপর থেকে রাইট ফর্ম অফ ভার্বের মোটামুটি 90% সমস্যার সমাধান হয়ে যাবে, এই জিনিসগুলো খেয়াল করে তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো। তো থ্যাংক ইউ সবাইকে।